আমি বলবো যে কোনালের জীবনে একটা উল্টো ঘটনা ঘটেছে। সবাই একটা ক্যারিয়ার তৈরি করে তারপর বিদেশে পাড়ি জমায়, আর একটা স্থায়ীভাবে বসবাস করা মেয়ে যে কুয়েতে খুব ভালো কাজ করছিল, সেখান থেকে হুট করে মানে বাংলাদেশে এসে নতুন ভাবে ক্যারিয়ার তৈরি করা, এই ডিসিশনটা একদমই মানে অপরিচিত। এরকম ডিসিশনের সাথে আমরা খুব পরিচিত না বা কারো ক্ষেত্রে দেখি না। কি কারণ ছিল দেশে ফেরার এবং গানের সাথে যে বাংলাদেশে এসে সখ্যতা করার, বাংলাদেশে ক্যারিয়ার করার? বাবার চাকরির সুবাদে যেহেতু কুয়েতেই বেড়ে ওঠা, সেখানে তো একটা ওয়েল এস্টাবলিশমেন্ট ছিল সবকিছুতে। সো কি ঘটলো যে কোনাল বাংলাদেশে চলে এলো? ওই তো গানকে ভালোবেসে, গানটা ছোটবেলা থেকে শিখেছি। আমার মা গান গাইতেন, তার একটা ক্যাসেট ছিল, কিন্তু আমার মা তার ক্যারিয়ারটা করতে পারেনি। আমার জন্য বা আমার ভাইয়ের জন্য বা আমাদের পিছিয়ে তিনি সময় দিয়েছেন, তিনি সংসারটাকে খুব সিরিয়াসলি নিয়েছেন। গানের ক্যারিয়ার আর তার হয়নি। তিনি আমাদের পেছনে এত শ্রম দিয়েছে, আমার পেছনে এত শ্রম দিয়েছে আমার মা বাবা। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি আমার এই গানটা নিয়ে কিছু না করি, তাহলে তাদের এই শ্রমটা অনেকটাই হয়তো বৃথা যাবে। তো আমিও ভেবেছি ঠিক আছে, লেটস ট্রাই। এবং সেভাবে আমি রিয়ালিটি শোতে নাম দিয়েছি, নাম দিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। তারপর আমি যখন চ্যাম্পিয়ন হয়েছি, আমার বিচারকের মার্কসের পাশাপাশি আমার অডিয়েন্সের ভোট ছিল। তো অডিয়েন্স যখন আমার উপরে আস্থা রেখেছেন, আমাকে তো তাদের আস্থাটার মূল্য দিতে হবে, দাম দিতে হবে। এবং আমি আর কখনো কুয়েতে ফিরে যাইনি, মানে আমি যাওয়া আসার মধ্যে ছিলাম, কিন্তু আমার এডুকেশন, আমার লাইফ, আমি সব কিছু ওখানেই স্টপ করে দিয়ে বাংলাদেশে পুরোপুরি শিফট হয়ে গেছি। অ্যান্ড দ্যাটস হাউ ইট কন্টিনিউড। তারপরে তো বেশ কিছু রেকর্ডও করে ফেলেছেন বাংলাদেশে। আমি শুনেছি একদিনে 4টি গান রেকর্ড করার মতো ঘটনা ঘটেছে কোনালের জীবনে। সেই দিনটার কথা একটু শুনবো। ওই দিনটা আসলে পুরো সপ্তাহ জুড়ে রেকর্ডিংটা ছিল, কিন্তু আমার কিছু পারিবারিক কাজের জন্য 4টা রেকর্ডিং আমার একদিনে ফেলতে হয়েছে। সো আমি ওই 4টা গান একদিনে গেয়েছি, দ্যাটস ইট। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেগুলো কি প্লেব্যাক ছিল নাকি অডিও? নাটকের গান, সিঙ্গল, প্লেব্যাক সব মিলিয়ে ছিল। আচ্ছা কোনাল আপু, নতুন যারা আসছে তাদেরকে কি অ্যাডভাইস দেবেন? আমি নিজেই অ্যাডভাইস নেই আমার বড়দের কাছ থেকে। আমি যেমন হিপোক্রেসি করতে পারি না। ডোন্ট বি আ হিপোক্রেট, জাস্ট বি অনেস্ট। তুমি তোমার নিজের সঙ্গে, তোমার ক্যারিয়ারের সঙ্গে, তোমার প্যাশনের সঙ্গে, আশেপাশে মানুষের সঙ্গে অলওয়েজ বি অনেস্ট। হিপোক্রেসি সাময়িকভাবে জিতে যেতে পারে, অন দ্য লং রান পারবে না। কোনো না কোনো একদিন তার ওই হিপোক্রেসির মুখোশ উন্মোচন হয়ে যায়। একেবারেই। কোনাল আপু, 2009 থেকে 2025 বাংলাদেশের যদি প্রফেশনাল ক্যারিয়ার আমরা দেখি, তো বেশ অনেকগুলো বছর কিন্তু কেটে গেছে এবং আপনাদের পরেও নতুন নতুন ব্যাচ এসেছে, নতুনরা কাজ করছে। সো কি মনে হয় যে নতুনরা ইন্ডাস্ট্রিকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবে, বাংলাদেশের গানের ইন্ডাস্ট্রিকে? অবশ্যই এগিয়ে নিয়ে যেতে পারবে। দে আর ফ্যান্টাস্টিক, চমৎকার গান করে প্রত্যেকজন, এবং ভেরি ভেরি ডেডিকেটেড, স্ট্রাগলিং সিঙ্গার্স। সবার মনে হতে পারে যে, বা এমন অনেকেই বলে যে এখন সময়টা অনেক ইজি। প্রতিটা সময় সময়ের মতন ডিফিকাল্ট। সেই সময়কার ডিফিকাল্টিজ আমরা এখন অনেকটুকু ফেস করি না। এই সময়কার ডিফিকাল্টিজ আমি জানি না আগের সময় তারা ফেস করতে পারতো কিভাবে। সো প্রত্যেকটা সময়ের একটা ডিফিকাল্টি আছে, সেটার সঙ্গে কিন্তু প্রত্যেক আর্টিস্ট স্ট্রাগল করে। সো আমাদের ঠিক পরপরে যারা এসেছে, এখন যারা কাজ করছে, তাদেরও স্ট্রাগল অন্যরকম। আমি হয়তো রিলেট করতে পারবো না এই স্ট্রাগলের সঙ্গে। এভরিবডি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড, খুবই ডেডিকেটেড এবং চমৎকার গান করছে। এর মধ্যে দু একটা তো সবসময়ই থাকে যারা হয়তো ওই লেভেলের ডেডিকেশন নিয়ে আসেনি, বাট মেজরিটি অফ দেম আর ফ্যান্টাস্টিক।